নমস্কার, গল্পের আঙিনায় আমার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আমরা শুনছি শ্রী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ভৌতিক গল্প মায়াভিলা। আজকে শুনব দ্বিতীয় পর্ব। সময়ের একটু আগেই দেবরাজ পৌঁছিয়ে গেল হোটেলের ব্যাঙ্কোয়েটে। সিনেমার প্রযোজকদের ডাকা প্রেস কনফারেন্স হলেও দেবরাজ খেয়াল করল ব্যাঙ্কোয়েটটা পুরো ভর্তি হয়নি। যারা এসেছেন তারা নিজেদের মধ্যেই ছোট ছোট দলে ছড়িয়ে ছিটিয়ে বসে আড্ডায় মশগুল। কয়েকজন ফটোগ্রাফার ইতস্তত ছবি তুলছে। তারকা অভিনেতা অভিনেত্রীরা একজনও কেউ নেই। যারা আছেন তাদের কাউকে কাউকে টিভি সিরিয়ালের পার্শ্ব চরিত্রে দেখলেও নামে চেনে না। দেবরাজ তা একটু পিছনের দিকে ফাঁকা জায়গায় একটা চেয়ারে বসল। নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ পরে শুরু হলো কনফারেন্সটা। ছোট্ট একটা ডায়াস, পেছনে ওয়াইল্ড ড্রিমস আনলিমিটেডের একটা ব্যানার। সৈকত সান্যাল তিনজনকে সঙ্গে করে উঠে ডায়াসে বসলেন। তাদের পরিচয় করিয়ে দিলেন। পরিচালক নিলয় সেনগুপ্ত, সঙ্গীত পরিচালক আদিত্যনাথ আর প্রোডাকশন ম্যানেজার শ্যামল বড়ুয়া বলে। হ্যান্ড মাইকের সামনে ঈষৎ ঝুঁকে সৈকত সান্যাল শুরু করলেন। এখানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমরা আজ আমাদের আগামী ছবি মায়াভিলা নিয়ে কিছু বলবো। গান লঞ্চ করব। নিলয় এর পরিচালক, আদিত্যনাথ মিউজিক করেছে। ছবিটা সম্পর্কে বিশদে নিলয় আপনাদের বলবে। এই ছবিটায় কাজ করবে বিক্রমজিৎ, শ্রীপর্ণা, রঘুরাজ এবং আরো কয়েকজন। গল্পটা প্যারানর্মাল হরর মুভি। বাংলা সিনেমায় এই প্রথম আমরা একটা সত্যি ঘটনা অবলম্বনে প্যারানর্মাল সিনেমা করছি। শুধু তাই নয়, ভারতবর্ষে সম্ভবত প্রথম একটা প্যারানর্মাল সিনেমা হতে চলেছে যেটার শুটিং হবে সত্যি গল্পের অরিজিনাল লোকেশনে। লোকেশনটা কোথায়? সামনে থেকে একজন সাংবাদিক প্রশ্ন করলেন। ডায়মন্ড হারবার থেকে একটু এগিয়ে। শ্যামল আপনাদের হোয়াটসঅ্যাপে জিপিএস পিনটা পাঠিয়ে দেবে, গুগল ম্যাপে দেখে নেবেন। তা সত্যি ঘটনাটা কি শোনানো যায়? সামনে থেকে অল্প বিদ্রূপের গলায় আরেকজন সাংবাদিক প্রশ্নটা করলেন। অল্প হাসির রোল উঠল। নিলয় আপনাদের বলবে গল্পের আউটলাইনটা। একটু গম্ভীর গলায় উত্তর দিলেন সৈকত সান্যাল। সত্যি গল্প, বানানো গল্প নিয়ে যত সব পাবলিসিটি স্টান্ট। পাশের থেকে একটা মেয়ের চাপা গলার আওয়াজ পেল দেবরাজ। মুখ ঘুরিয়ে দেখল ওর বয়সী একটা স্মার্ট দেখতে মেয়ে চুইংগাম চিবোতে চিবোতে কোলের ওপর একটা প্যাডে শর্ট হ্যান্ডের নোট নিতে নিতে নিচু গলায় মন্তব্যটা করল। দেবরাজ এত মগ্ন হয়ে ডায়াসের দিকে চেয়েছিল, খেয়ালই করেনি কখন মেয়েটা এসে পাশের চেয়ারটাতে বসেছে। ইতিমধ্যে হ্যান্ড মাইকটা নিলয় সেনগুপ্ত নিয়ে বলতে শুরু করল। বুঝতে পারছি প্যারানর্মাল গল্পটা যে সত্যি হতে পারে সেটা আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করছেন না। আসলে আমরা অনেকেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে বিশ্বাস করি না। ভাবি ওসব গল্পের বইতে আর সিনেমাতেই হয়। কিন্তু এটাও তো অস্বীকার করতে পারবেন না অনেক কিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না। ইন্টারনেটে গুগল করুন, ভারতবর্ষে এরকম অনেক জায়গায় প্যারানর্মাল ঘটনা পাবেন। মায়াভিলাও সেরকম একটা জায়গা। জায়গাটা নিয়ে কোনো প্রচার হয়নি বলে গুগলে এখনো কোনো তথ্য পাওয়া যায় না। কিন্তু আপনারা লোকালিটিতে গিয়ে খোঁজ করুন।
একজন অধৈর্য হয়ে মাঝপথে প্রশ্ন করলেন, ঠিক আছে, গল্পটা বলুন। দেবরাজ আরেকবার আর চোখে পাশে বসা মেয়েটাকে দেখল। মেয়েটা একই রকম ভাবে মাথা নিচু করে চুইংগাম চিবোতে চিবোতে নোট নিয়ে যাচ্ছে। নিলয় মাথার জকি ক্যাপটা একটু ঠিক করে নিয়ে বলতে শুরু করলো, স্থানীয় পঞ্চায়েত অফিসের রেকর্ডে আছে মায়া ভিলা প্রায় ৭৫ বছর আগে তৈরি হয়েছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এখন তাও জায়গাটার কাছে পিঠে গ্রাম লোকালয় আছে, কিন্তু ৭৫ বছর আগে ওখানে একটা ছোট গ্রাম ছাড়া ছিল শুধু ঘন জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে একটা সাজানো গোছানো বাড়ি কোনো একজন মানুষ কেন করেছিলেন সেটা একটা রহস্য মনে হতে পারে। পঞ্চায়েত রেকর্ড থেকে জানা যায় বাড়িটার মালিক কর্নেল সোমেশ্বর গাঙ্গুলি। আমাদের রিসার্চ টিম খোঁজ করে জেনেছে তিনি আসলে জঙ্গলের মধ্যেই বাড়িটা তৈরি করে নিজের পরিবারকে নিয়ে আত্মগোপন করেছিলেন। তার পেছনে ছিল আর একটা রহস্য। কাছের গ্রামটার কিছু অতি বৃদ্ধরা তাদের ছেলেবেলায় এই পরিবারটিকে দেখেছিলেন। পরিবারটিতে থাকতেন কর্নেল, ওনার শালী, ওনার স্ত্রী এবং ওনাদের একমাত্র ফুটফুটে একটি বাচ্চা মেয়ে। কর্নেল অবশ্য একদম পছন্দ করতেন না ওই বাড়ির ধারে কাছে কেউ আসুক। কর্নেল দৈনন্দিন শাকসবজি পর্যন্ত গ্রাম থেকে কিনতেন না। নিজে গাড়ি চালিয়ে দূর কোনো জায়গা থেকে নিত্য প্রয়োজনীয় সব জিনিস নিয়ে আসতেন। তাছাড়া একজন অচেনা মানুষকে অন্ধকারে সাইকেল চালিয়ে ওই বাড়ির রাস্তার দিকে যাতায়াত করতে দেখা যেত। এর কিছুদিন পরে একদিন গভীর রাত্রে দেখা গিয়েছিল মায়া ভিলার দিকে একটা ব্রিটিশ আর্মির সাঁজোয়া গাড়ি যেতে। তারপর ১ ঘন্টা ধরে গোলাগুলির আওয়াজ চলে। ভয়ে কেউ ওদিকে যায়নি। তখন ভোর রাত্রের দিকে সাঁজোয়া গাড়িটা ফিরে যায়। একটু বেলা বাড়লে কিছু কৌতূহলী মানুষ গিয়ে দেখেছিলেন মায়া ভিলার দরজায় তালা ঝুলছে। জানালার ফাঁক ফোকর দিয়ে উকি ঝুঁকি মেরে দেখেছিলেন ভেতরে রক্ত, কিন্তু তারা কোনো মানুষের সাড়া শব্দ পাননি বা লাশ দেখতে পাননি। সবাই ধরেই নিয়েছিল মিলিটারিরা কর্নেলকে পরিবার শুদ্ধ হত্যা করে মৃতদেহ নিয়ে চলে গিয়েছে। অথচ এই ঘটনার কিছুদিন পর থেকে রাত্রে মায়াভিলাতে কর্নেলের মেয়েকে দেখা যেত, তার কান্নার আওয়াজ শোনা যেত, বা বলা ভালো স্থানীয় লোকেদের বিশ্বাস আজও কর্নেলের স্ত্রী, শালী আর মেয়েকে দেখা যায়। মাঝে মাঝেই শোনা যায় মায়া ভিলার মধ্যে ওয়েস্টার্ন মিউজিক বাজছে, গ্র্যান্ডফাদার ক্লকের ঘন্টা বাজছে। কর্নেলের গাড়ির চাকার দাগ ওই রাস্তায় এখনো মাঝে মাঝে বর্ষাকালে দেখা যায়। এমনকি গভীর রাত্রে সাইকেল চালিয়ে মায়া ভিলার দিকে একজনকে যেতে আজও মাঝে মাঝে দেখা যায়। এই সব চরিত্রগুলোর প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়েই আমাদের গল্প। তার সঙ্গে আছে সত্যিকারের ইতিহাস। কর্নেল কেন ওখানে জঙ্গলের মধ্যে বাড়িটা করেছিলেন, সেই রাত্রে সত্যি কি হয়েছিল, কি কি প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওখানে হয়, এই নিয়েই টান টান গল্প। বিশ্বাস অবিশ্বাসটা আমরা দর্শকদের ওপরেই ছেড়ে দেব। সামনে থেকে সেই সাংবাদিক বললেন, প্যারানর্মাল তো বুঝলাম, গল্পটা ঠিক পরিষ্কার হলো না, নতুনত্বটাও বুঝলাম না। অ্যামিটি ভিলা থেকে আরম্ভ করে পুরানা হাভেলি, হলিউড থেকে বলিউড, এরকম সিনেমা প্রচুর হয়েছে। বাই দ্য ওয়ে, কর্নেলের রোলটা কে করছে? বিক্রমজিৎ। আর স্ত্রী আর শালীর রোলটা মধুশ্রী আর অঙ্গনা। সাংবাদিক মন্তব্য করলেন,
বিক্রমজিৎ, মধুশ্রী আর অঙ্গনার ত্রিকোণ প্রেমের ফর্মুলাটা রেখেছেন তো? বিক্রমজিৎ আর অঙ্গনার কেমিস্ট্রিটা এখন বাজারে খাচ্ছে ভালো। দেবরাজ বুঝতে পারল কেউই এই সিনেমার গল্পটাকে সিরিয়াসলি নিচ্ছে না। আর একজন সাংবাদিক মন্তব্য করলেন, বিক্রমজিৎ কর্নেল ব্রিটিশ আর্মি থেকে পালিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে বাড়ি করে আত্মগোপন করেছিলেন। শুনে রোলটা তো মনে হচ্ছে নেগেটিভ। এরকম একটা নেগেটিভ চরিত্রে বিক্রমজিতের মতো হিরো কাজ করতে রাজি হয়েছে। স্ট্রেঞ্জ। নিলয় বোঝানোর চেষ্টা করল, না ঠিক নেগেটিভ নয়, শালির সঙ্গে কোনো ত্রিকোণ প্রেম ছিল না, মেয়ের মতো দেখতেন। আসলে কর্নেলের চরিত্রে একটা পরিবর্তন এসেছিল। উনিও আস্তে আস্তে স্বাধীনতা সংগ্রামী হয়ে উঠেছিলেন, এক খাঁটি দেশপ্রেমিক ছিলেন। আদিত্যনাথ বিক্রমজিতের জন্য বন্দে মাতরম নিয়ে যে অসামান্য গানটা করেছে, একটু পরেই সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন। দেবরাজের অনেকক্ষণ থেকেই একটা প্রশ্ন করতে ইচ্ছে করছিল, কিন্তু মনের মতো কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছিল না। এবার একটা প্রশ্ন করেই ফেলল, সিনেমাটা শেষ পর্যন্ত কি ভৌতিক না দেশপ্রেমের? প্রশ্নটা শুনে সামনে বসা সাংবাদিকরা অনেকেই মুখ ঘুরিয়ে দেবরাজকে দেখলেন। নিলয় গলাটা পরিষ্কার করে উত্তর দিতে যাচ্ছিল, তার আগে ওকে থামিয়ে দিয়ে ওর হাত থেকে সৈকত সান্যাল হ্যান্ড মাইকটা টেনে নিয়ে বলতে শুরু করলেন, পুরো গল্পটা খোলসা করে বলে দিলে তো স্পয়লার হয়ে যাবে। সিনেমাটা দেখতে যাওয়ার আর কোনো ইন্টারেস্টই থাকবে না। ভৌতিক শব্দটা ব্যবহার না করে প্যারানর্মাল শব্দটা বরং ব্যবহার করুন। আপনারা আস্থা রাখুন, একেবারে অন্যরকম একটা প্যারানর্মাল সিনেমা দেখবেন আপনারা। এরা অনেক কিছু লুকোচ্ছে। পাশে বসা মেয়েটা দেবরাজের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, শুনেছি এই গল্পটা নিয়ে স্ক্রিপ্ট তৈরি করেছিলেন অসীম ব্যানার্জি বলে এক ভদ্রলোক। তারপর তিনি হঠাৎই অসুস্থ হয়ে যান। জিজ্ঞেস করুন স্ক্রিপ্টের কাজটা শেষ করলেন কে? কোনো উত্তর পাবেন না। সুধন্যবাবুও এই কথাটাই বলেছিলেন। দেবরাজ এই প্রশ্নটাই করতে সৈকত সান্যাল আর নিলয় নিজেদের মধ্যে একটু মুখ চাওয়াচাওয়ি করলেন। তারপর সৈকত সান্যাল বলতে থাকলেন, নিলয় শেষ করেছে স্ক্রিপ্টটা। অসীম বাবু যেভাবে লিখেছিলেন, নিলয় অবশ্য গল্পের লাইনটা এক রেখে সিনেমার স্ক্রিপ্টটা একটু অন্যরকমভাবে করেছে। ব্যাপারটা তাতে আরও ইন্টারেস্টিং হয়েছে। আমরা গল্পের মধ্যে গল্পটা বলবো। সিনেমায় দেখা যাবে একজন সাংবাদিক মায়াভিলার রহস্য উন্মোচন করতে গিয়ে কিভাবে একটার পর একটা রোম খাড়া করা পরিস্থিতির সামনে পড়েছেন। দুর্দান্ত ক্লাইম্যাক্স আছে। মিস্টার সান্যাল, এত প্রফেশন থাকতে হঠাৎ আমাদের এই সাংবাদিকতার প্রফেশনটা নিয়ে প্যারানর্মাল অ্যাক্টিভিটির মধ্যে টানাটানি কেন? সামনের থেকে একজন সাংবাদিক বলে উঠতেই অন্য সাংবাদিকরা হেসে উঠলেন। আলোচনাটা ক্রমশ লঘু হয়ে যেতে থাকল। ক্লাইম্যাক্স বেশ হবে যদি সিনেমাটার শুটিং শুরু হওয়ার আগে কোনো সাংবাদিক সত্যি গিয়ে। দেবরাজ অল্প ঘাড় ঘুরিয়ে দেখল একটা বিরক্তি মুখে পাশে বসা মেয়েটা আবার বিড়বিড় করে মন্তব্যটা করতে গিয়েও দেবরাজের সঙ্গে চোখাচোখি হয়ে যাওয়াতে নিজেকে সামলে নিয়ে কথাটা আর শেষ করল না। সৈকত সান্যাল অবশ্য আপ্রাণ চেষ্টা করছেন সিনেমার অন্যান্য দিকগুলো নিয়ে বলতে। প্যারানর্মাল মুভির একটা খুব ইম্পর্ট্যান্ট দিক হচ্ছে ফলি অ্যান্ড সাউন্ড। আমরা মুম্বাইয়ের বেস্ট সাউন্ড ডিজাইনার জাহির হোসেনের সঙ্গে এগ্রিমেন্ট করেছি এই সিনেমাটায় কাজ করার জন্য।
আর লোকেশনের কথা তো আপনাদের প্রথমেই বলেছি, নিজেরা গিয়ে একবার দেখে আসতে পারেন জায়গাটা। শ্যামলের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, ভীষণ একটা আনক্যানি ফিলিং আছে। চা খেতে খেতে ওকে জিজ্ঞেস করতে পারেন সেসব। শুটিং শিডিউলটা আপনাদের জানিয়ে দেব। শুটিং দেখতে আসার জন্য আপনাদের সবার সাদর আমন্ত্রণ রইল। আমরা চাই এরকম একটা সিনেমার শুটিং আপনারা আপনাদের কাগজের জন্য প্রথম থেকে ফলো করুন। প্রেস কনফারেন্স শেষ হয়ে যাওয়ার পরে সিডি লঞ্চ হলো। মামুলি দুটো গান, মধ্যে হলিউডের মিউজিক থেকে অনুপ্রাণিত হয়ে ছমছমে একটা মিউজিক। তারপর চা জলযোগের ব্যবস্থা ছিল। দেবরাজ খেয়াল করে দেখল অভিজ্ঞ বয়স্ক সাংবাদিকদের কারুরই এই সিনেমাটা নিয়ে সেরকম কোনো আগ্রহ নেই। নিজেদের মধ্যে জটলা করে একটা সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা নিয়ে আলোচনা করতেই যেন বেশি ব্যস্ত। একটা কাজ ছিল, সৈকত সান্যালের সঙ্গে একবার আলাপ করে সুধন্যবাবুর বেস্ট উইশেসটা জানানো। কিন্তু ভদ্রলোক বড় বড় সাংবাদিকদের নিয়ে এত ব্যস্ত ছিলেন যে সেই ফুরসতটা আর হয়ে উঠল না। চায়ের কাপ হাতে মনে হলো বরং শ্যামল বড়ুয়ার সঙ্গে একটু কথা বলে জায়গাটার সম্পর্কে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সটা একটু জেনে নেওয়া যাক। তাছাড়া ওকে ওর হোয়াটসঅ্যাপ নম্বরটাও দিতে হবে জায়গাটার লোকেশন ম্যাপটা পাওয়ার জন্য। শ্যামল বড়ুয়াও ব্যস্ত হয়ে চারিদিকে তদারক করছে। ওর দিকে এগিয়ে যেতেই সেই পাশে বসা সাংবাদিক মেয়েটার সঙ্গে প্রায় ধাক্কা লেগে যাচ্ছিল। দেবরাজ নিজেকে সামলে নিয়ে বলল, সরি। মেয়েটা অল্প হেসে বলল, নেভার মাইন্ড। দেবরাজের এবার মেয়েটার গলায় ঝুলানো আইডি কার্ডটার উপর চোখ পড়ল। একটা নামী ইংরেজি কাগজের সাংবাদিক, ঈশা সেন। ঈশা সেনের লেখা কাগজে পড়েছে, দারুণ লেখে, কিন্তু ও যে এত কম বয়সী জানত না। দেবরাজ নিজের পরিচয় দিল, হাই, আমি দেবরাজ চট্টোপাধ্যায়, এই সপ্তাহ। ঈশার মুখ দেখে দেবরাজ বুঝতে পারল এই সপ্তাহর নাম শোনেনি। সেটাই স্বাভাবিক। কিছুটা অস্বস্তি এড়াতে দেবরাজ বলল, ইন্টারেস্টিং লাগলো গল্পটা। বাংলায় ভালো ভূতের সিনেমা তো হয় না, লোকেশনটাও বেশ ইন্টারেস্টিং। ভাবছিলাম জায়গাটা সম্পর্কে একটু শ্যামল বড়ুয়ার সঙ্গে কথা বলে যাই। ঈশা আবার তির্যক হাসল। ওয়েল, তোমার প্রশ্নটা ভালো ছিল। সিনেমাটা শেষ পর্যন্ত ভৌতিক না দেশপ্রেমের? তবে মনে হচ্ছে প্রশ্নটা তুমি করার জন্যই করেছিলে। গল্পটা আর একটু খোলসা করে জানার জন্য চেপে ধরলে না। এরা ক্লেম করছে সত্যিকারের প্যারানর্মাল অ্যাক্টিভিটি। জিজ্ঞেস করলে না সত্যিকারের কি প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় ওখানে? আবার স্ক্রিপ্ট করেছে একজন সাংবাদিক গিয়েই রহস্যভেদ করবে। খোঁজ নিয়ে দেখেছে কি যে গল্পটা নিয়ে এরা সিনেমা করবে বলছে সেটা সত্যি সত্যি কিনা। মেয়েটা কথাবার্তাতেও বেশ স্মার্ট। অল্প আলাপেই আপনি থেকে তুমিতে নেমে এলো। তবে ঈশার প্রশ্নের উত্তরটা হলো, না, তা জানি না। যাওয়ার প্ল্যান করছো তাহলে ওই মায়াভিলায়? একটু ইতস্তত করে দেবরাজ বলল, ইচ্ছে তো আছে। কি হবে মায়াভিলায় গিয়ে? শুটিং দেখবে? ঈশার মুখে তির্যক হাসিটা লেগেই আছে, যার মানে হতে পারে তুমি প্রপার হোমওয়ার্ক করে আসনি। দেবরাজকে চুপ করে থাকতে দেখে ঈশা অর্থপূর্ণ ইঙ্গিত করল, সাংবাদিকদের আসল কাজ সিনেমার গ্ল্যামারের পিছনে না দৌড়ে সত্যি ঘটনা উদ্ঘাটন করা। আমার রিপোর্টটা সামনের শুক্রবার বেরোবে, খেয়াল থাকলে পড়ে দেখো।
দেবরাজের শুধু মনে হলো বয়সে কম হলেও বড় কাগজের সাংবাদিকদের এরকমই আত্মবিশ্বাস হয়। হাইওয়ের একপাশে বাইকটাকে দাঁড় করালো দেবরাজ। কানে ব্লুটুথে মোবাইল জিপিএস থেকে নির্দেশ এসেছে, টার্ন লেফট। বেশি বেলা হয়নি, এখন মোটে 10:30 বাজে। আকাশ ঝলমলে পরিষ্কার। বাঁ দিকের জনবহুল রাস্তাটা দেখে মনে হচ্ছে না এই রাস্তাটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে শেষ হবে মায়া ভিলা বলে একটা পরিত্যক্ত বাড়িতে, যেখানে গত 70 বছর নাকি কোনো মানুষের পদার্পণ হয়নি। অথচ গুগল ম্যাপে শ্যামল বড়ুয়ার পিন করা লোকেশনটা এদিকেই দেখাচ্ছে। সেদিন প্রেস কনফারেন্সের পর সুধন্যবাবু আর রিঙ্কিদিকে সব বলেছিল দেবরাজ। দুজনেই মন দিয়ে সব শুনেছিলেন এবং ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলেন। সুধন্যবাবু বলেছিলেন, দেখো দেবরাজ, আজ থেকে 60-70 বছর আগে ওই সব অঞ্চলে অনেক ডাকাত ছিল। হয়তো ওটা কোনো ডাকাত সর্দারের বাড়ি হবে। রিঙ্কিদি মানতে চায়নি। কিন্তু বাবা, তার সঙ্গে আজকের দিনে প্যারানর্মাল অ্যাক্টিভিটির কি সম্পর্ক? সুধন্যবাবু আরও যুক্তি দেখিয়েছিলেন, এরকমও বেশ কিছু পরিত্যক্ত বাড়ির সন্ধান পাওয়া যায়, যেগুলোকে দুষ্কৃতীরা ভূতের বাড়ি বলে চাউর করে রাখে। আসলে দেখা যায় ওখানে ওরা চোরাই জিনিসপত্র লুকিয়ে রাখে আর ভূতের ভয় দেখিয়ে স্থানীয় কাউকে ধারে কাছে ঘেঁষতে দেয় না। আবার দেবরাজ যেটা ঈশা সেনের কাছ থেকে শুনে এসেছে, সেই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। মেয়েটার লেখা আমি ফলো করি, খুব ধারালো আর অ্যানালিটিক্যালি লেখে। এই তো গত বছর বেস্ট রিপোর্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেল। হয়তো ওর ধারণাটাও ঠিক। আজকাল সিনেমার প্রপাগান্ডা করার জন্য প্রডিউসাররা অনেক রকম নীতিবিরুদ্ধ কাজকর্ম করে। এসবের পিছনে খুব পরিকল্পিত উপায় এটা সৈকত সান্যালের চালও হতে পারে। এই যে অসীম ব্যানার্জি লিখতে লিখতে হঠাৎ উন্মাদ হয়ে গিয়েছেন, এটা একটা প্রপাগান্ডা হতে পারে। হয়তো উনি অন্য কোনো কারণে অসুস্থ হয়েছেন। ঠিক সময়ে এই ঘটনাটাও সূক্ষ্মভাবে সৈকত সান্যাল সিনেমাটার প্রপাগান্ডার কাজে লাগাচ্ছেন। তা সত্যি ঘটনা অবলম্বনে গল্পটা শেষ পর্যন্ত কে লিখলেন? দেবরাজের মনে পড়ে গিয়েছিল এই একই প্রশ্ন ঈশা সেন করেছিল। যে উত্তরটা শুনে এসেছিল সেটাই বলেছিল, সিনেমাটার ডাইরেক্টর নিলয় সেনগুপ্ত। রিঙ্কি বলেছিল, খুব বড় লেখকের গল্প না হলে সবসময় তো দেখি পরিচালকই লেখক, চিত্রনাট্যকার। সুধন্যবাবু মাথাটা হেলিয়ে বলেছিলেন, সিনেমাটা যতদিনে রিলিজ করবে ততদিনে এই সপ্তাহ আর থাকবে না। সুতরাং সিনেমাটা কেমন হলো সেই চিত্র সমালোচনাটা আর আমাদের লেখার উপায় থাকবে না। তবে দেবরাজ, তুমি যদি সাহস করে একদিন জায়গাটা দেখে আসতে পারো আর স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে আসতে পারো, তাহলে আমাদের হাতে গোনা পাঠকদের জন্য অন্তত শেষ সংখ্যায় মায়া ভিলাকে নিয়ে একটা ইন্টারেস্টিং আর্টিকেল লিখে যেতে পারবে। কথাটা দেবরাজের মনে ধরেছিল। কানে যেন বেজে উঠেছিল সেই দিন ঈশা সেনের বলা কথাটা। আর সিনেমাটার শুটিং শুরু হওয়ার আগে কোনো সাংবাদিক যদি সত্যিটা যদি বার করতে পারে, এই সপ্তাহের জন্য শেষ আর্টিকেলটা একেবারে মন প্রাণ দিয়ে লিখবে। তবে সেই সঙ্গে একটা জেদ মনের মধ্যে চেপে গিয়েছিল, পরের শুক্রবার ঈশা কি লেখে।
ঈশার লেখাটার চেয়েও ভালো লেখা লিখবে। কিন্তু পরের শুক্রবার ঈশার রিপোর্টিংয়ে প্রেস কনফারেন্সে পাওয়া তথ্য নিয়ে 4 লাইনের একটা লেখা আর সিডি লঞ্চের ছবি ছাড়া আর কিছুই না পেয়ে বেশ অবাক হয়েছিল দেবরাজ। জিপিএসে দেখানো বাঁদিকের রাস্তাটার মোড়ে একটা ছোট্ট হোগলার চায়ের দোকান। দোকানের বাইরে দুটো মুখোমুখি বেঞ্চ, জনা 3-4 লোক বসে আছে। দেবরাজ ঘড়িতে সময় দেখল, সকাল 10:30। বাইকটাকে দোকানের এক পাশে দাঁড় করালো। দোকানে চা ছাড়া পরোটা ঘুগনিও বিক্রি হচ্ছে। অনেক সকালে খেয়ে বেরিয়েছে, খিদে পাচ্ছে। তাছাড়া এই সুযোগে স্থানীয় মানুষগুলোর সঙ্গে কথা বলে নেওয়াও যাবে। পরোটা ঘুগনির প্লেট হাতে নিয়ে বেঞ্চে বসা লোকগুলোকে জিজ্ঞেস করল, দাদা, মায়া ভিলা এই দিকের রাস্তাতেই তো? লোকগুলো দেবরাজের মুখের দিকে তাকালো। একজন বলল, আপনিও কি সিনেমা পার্টির লোক? না, সাংবাদিক। ও, কয়েকদিন তো খুব সিনেমা পার্টির আনাগোনা চলছে। আচ্ছা, এখান থেকে কতক্ষণ যেতে লাগবে? বাইকে মিনিট 15-20। তাহলে এবার আপনারা সাংবাদিকরাও আসা শুরু করে দিলেন। অবশ্য আসবেনই তো, সিনেমা হচ্ছে। আচ্ছা বলুন দেখি, ওই বাড়ি নিয়ে কেউ ছবি করতে যায়? কেন, জানেন না? ও বাড়ি শুধু ভূতের বাড়ি নয়, অভিশপ্ত। সেই অভিশাপ একবার আপনার গায়ে লেগে গেলে নিস্তার নেই। এই যে রাস্তাটা দেখছেন, 3 কিলোমিটার ভেতরে গেলে একটা গ্রাম পড়বে, নন্দগ্রাম। গ্রামের প্রান্তে একটা সর্বমঙ্গলার মন্দির আছে। ওই মন্দির পেরিয়ে আর কেউ যায় না। তারপর জঙ্গল, জঙ্গল পেরিয়ে সেই বাড়ি। মুখে নাম নিতে নেই। দেবরাজ হাসল। হাতে মোবাইল ফোন নিয়ে এই বিজ্ঞানের যুগেও এসব বিশ্বাস করেন? একটা লোক চুপ করে বসেছিল, এবার রেগে গিয়ে বলে উঠল, আপনাদের বিশ্বাস আপনাদের কাছে রাখুন। আপনার বিজ্ঞান বলতে পারবে কেন 3 বার গোটা গ্রামের লোক উঁচিয়ে গিয়ে গোটা বাড়িটাকে জ্বালিয়ে দিতে গিয়েও পারেনি? কেন ওদিকে একটা বেড়াল কুকুরও যায় না? কেন মাঝে মাঝে ওই দিকের রাস্তায় মোটর গাড়ির টায়ারের দাগ দেখা যায়? ফাঁকা বাড়িটার ভেতর থেকে মাঝে মাঝে ইংরেজি গান শোনা যায়, ঘোড়ের ঘন্টার আওয়াজ শোনা যায়। আগের লোকটা যোগ করল, 2 বার 2টো লোক সাহস দেখিয়ে বাজি ধরে 1 রাত থাকতে গিয়েছিল ওই বাড়িটায়। 2টোকেই পরে বাড়ির বাইরে হার্ট ফেল করে মরে পড়ে থাকতে দেখা গিয়েছিল। মিলিয়ে দেখে নেবেন, গ্রামের একটা লোকও শুটিং দেখতে ওখানে যাবে না। দোকানি বলল, আপনি ছেলে চোকরা মানুষ, সাংবাদিক, যাচ্ছেন যান, আশপাশটা ঘুরে চলে আসবেন। এই ভর দুপুরেও বাড়িটার মধ্যে কিন্তু একা একা ঢুকবেন না। চোর ডাকাতেও কোনোদিনও ভেতরে ঢোকেনি। শুনেছি ভেতরকার জিনিস যেমন সব তেমনই আছে। একটা উই পর্যন্ত কাটেনি, এমনকি একটা চামচিকে বাদুর পর্যন্ত নেই। দেবরাজ জানতে চাইল, হ্যাঁ আচ্ছা, মায়া ভিলা বাড়িটার ইতিহাস কিছু জানেন? আশ্চর্যভাবে লোকগুলো মায়া ভিলা নিয়ে আর কোনো কথাই বলতে চাইল না। খাবারের দাম মিটিয়ে দেবরাজ মায়া ভিলা যাওয়ার দিকে রাস্তাটা ধরল। লোকগুলো যেমন বলেছিল, একটা সময় নন্দগ্রামের সীমানায় সর্বমঙ্গলার ছোট্ট মন্দির পড়ল, তারপরেই জঙ্গল। জঙ্গল পেরিয়ে মায়া ভিলার সামনে পৌঁছিয়ে
আশ্চর্য হয়ে গেল দেবরাজ। সত্যি এরকম একটা জায়গায় একটা কলোনিয়াল ধাঁচের দোতলা বাড়ি প্রায় অক্ষত অবস্থায় রয়েছে। বাইকটাকে স্ট্যান্ড করে দেবরাজ মোবাইলে কয়েকটা ছবি তুলল। তারপরেই খেয়াল হলো রিঙ্কিদি পৌঁছে একটা ফোন করতে বলেছিল, কিন্তু ফোনটা করতে গিয়ে দেখল মোবাইলের সিগন্যাল স্ট্রেংথের একটাও দাঁড়ি নেই। বাড়িটার সামনে একটা 3 ধাপ সিঁড়ি উঠে একটা ছোট্ট লম্বা টানা বারান্দা, তার মধ্যিখানে সদর দরজা। দরজাটা জীর্ণ হলেও মোটামুটি মজবুত। দেবরাজ সাবধানে পাল্লাটা ঠেলল। ক্যাঁচ ক্যাঁচ করে একটা আওয়াজ করে দরজাটা খুলল। বুকে সাহস বেঁধে ভেতরে পা রাখল দেবরাজ। তারপর আলতো করে দরজাটা বন্ধ করে দিল। একটা ভ্যাপসা গন্ধ ভেতরে, আলো কম। বন্ধ জানালাগুলোর ফাঁক ফোকর দিয়ে বাইরের রোদের তীক্ষ্ণ রশ্মি ফলার মতো এদিক ওদিক ইতস্তত পড়ছে। সেই আলোতে ঘরের ভেতরটা ঠাহর করতে কিছুক্ষণ সময় লাগলো। দরজা দিয়ে ঢুকেই বড় এই হলঘরটা সম্ভবত বসার ঘর। 3 সিটারের একটা সোফা আছে, যদিও তার লাল মখমলের গদিগুলো নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু কাঠটা ভালোই আছে। মধ্যে একটা সেন্টার টেবিল আছে। সেন্টার টেবিলের ওপর সিলিংয়ে একটা মাকড়সার ঝুলে ভর্তি ঝাড় লণ্ঠন। দেখে বুঝতে পারল এককালে এই ঝাড় লণ্ঠনটা মোমবাতির আলোয় জ্বলত। কোনো ইলেকট্রিকের তার নেই। সেন্টার টেবিলের কাঁচের টপটায় কয়েকটা ফাটল ধরলেও ভেঙে পড়েনি। একটা হলদে হয়ে যাওয়া পুরনো খবরের কাগজ দিয়ে একটা কিছু ঢাকা দেওয়া আছে। কাগজটা অনেক পুরনো ইংরেজি কাগজ, 1944 সালের জানুয়ারি মাসের। কাগজটা আলতো করে তুলেই দেবরাজ চমকে উঠল। কাগজের তলায় শোয়ানো আছে একটা পুতুল। বেশ পুরনো পুতুলটা। পুতুলের ফ্রকটা একেবারে রং জ্বলে খসটে হয়ে গিয়েছে। ভীষণ চোপসানো চেহারা, কিন্তু আশ্চর্য পুতুলটির মার্বেলের গুলির মতো চোখ দুটো। সবুজ চোখ দুটো নিথর, যেন ঠায় চেয়ে আছে ওর চোখের দিকে। দেখে গাটা শিরশির করে উঠল দেবরাজের। তাড়াতাড়ি কাগজটা আবার ঢাকা দিয়ে দিল পুতুলটার উপর। দেবরাজ এবার দেওয়ালের দিকে চোখ ফেরালো। জায়গায় জায়গায় পলেস্তরা খসে পড়েছে, কিন্তু তার মধ্যেই একটা দেওয়ালে ঝুলছে একটা বড় অয়েল পেইন্টিং। ফ্রেমটা ঈষৎ বাঁকা হয়ে ঝুলছে। ছবির উপর বেশ ঝুল পড়েছে বলে ছবির মুখগুলো খুব একটা স্পষ্ট নয়। দেয়ালে এদিক ওদিক আলো পড়লেও ছবিটার ওপর কোনো আলো পড়ছে না। আগেকার দিনে সম্ভ্রান্ত পরিবারে এরকম অয়েল পেইন্টিং আর্টিস্টদের দিয়ে আঁকিয়ে টাঙানোর রেওয়াজ ছিল। এই ছবিটাও সেরকম। একটা বাহারি চেয়ারে বসে আছেন এক সম্ভ্রান্ত ভদ্রমহিলা। চেয়ারের একদিকের হাতলে বসে আছে নীল ফ্রক পরা বছর 8 একটা মেয়ে। অন্যদিকে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন একজন পুরুষ। দেবরাজের মনে হলো, ইনি কি কর্নেল সোমেশ্বর গাঙ্গুলি? আর বাকি দুজন ওনার স্ত্রী আর কন্যা? অয়েল পেইন্টিংয়ের পুরুষটির পোশাক দেখে মনে হচ্ছে না উনি কোনো মিলিটারির কর্নেল। স্যুট টাই পরে একটা কঠিন মুখ করে চেয়ে আছেন। দেবরাজের মনে হলো এটা একটা ইম্পর্ট্যান্ট পেইন্টিং। মায়াভিলানি আর্টিকেল লিখতে গেলে এই ছবিটা সঙ্গে যাবে ভালো। সঙ্গের মোবাইল ক্যামেরাটাই ভরসা। পকেট থেকে মোবাইলটা বার করে ছবিটার দিকে তাক করে ক্যামেরার অ্যাপসটা খুলে ফ্ল্যাশটা অন করল। কিন্তু শাটারের আইকনটায় আঙুল ছোঁয়াতেই মোবাইলটা হঠাৎ হ্যাং করে গেল। এটাই অবশ্য খুব একটা আশ্চর্য হলো না দেবরাজ।
মডেলটা 3 বছর ব্যবহার করেছে, পুরনো হয়েছে, এবার বদলানোর সময় হয়েছে, সেটা মাঝে মাঝেই জানান দেয়। তাছাড়া এতটা রাস্তা জিপিএস অন করে এসেছে, ব্যাটারিটা অনেকটাই ড্রেন হয়ে গিয়েছে। তবে একটা জিনিস খুব খটকা লাগলো দেবরাজের। চায়ের দোকানের লোকগুলো পর্যন্ত বলছিল এখানে সিনেমা পার্টির আনাগোনা হচ্ছে এখন, কিন্তু মায়া ভিলার ভিতরে দাঁড়িয়ে মনে হচ্ছে সত্যি বহুকাল কোনো মানুষের পদার্পণ হয়নি এখানে। মেঝের ধুলোর ওপর একটা পায়েরও ছাপ নেই। এরকম সময় পেছন থেকে ক্যাঁচ ক্যাঁচ করে একটা আওয়াজ শুরু হলো, আর একটা ঠান্ডা হাওয়ার স্রোত যেন গলার কাছটা ছুঁয়ে চলে গেল। চমকে উঠে ফিরে তাকালো দেবরাজ। কেউ আবার দরজাটা খুলে ঢুকলো নাকি? কিন্তু না, দরজাটা বন্ধই আছে। তবে মনে হলো কেউ যেন চট করে ডান দিকের একটা ঘরে ঢুকে পড়ল। এদিক ওদিক চেয়ে ক্যাচ ক্যাচ আওয়াজের শব্দের উৎসটা খুঁজে পেল দেবরাজ। পেছনের দিকের জানলার একটা পাল্লা ক্যাচ ক্যাচ আওয়াজ করে অল্প অল্প দুলছে। ঘরের মধ্যে আবারও চট করে চোখটা চারিদিকে বোলালো। সব একই রকম আছে, শুধু সেন্টার টেবিলের ওপর থেকে পুতুলটা ঢাকা দিয়ে রাখা খবরের কাগজটা উড়ে মাটিতে পড়ে রয়েছে। দেবরাজ এগিয়ে গিয়ে পুতুলটার উপর আবার কাগজটা ঢাকা দিয়ে দিল। ক্যাচ ক্যাচ আওয়াজটা বন্ধ হয়ে গেল। আবার ছবিটার দিকে মুখ ঘুরিয়ে অল্প চমকে উঠল দেবরাজ। পেছনে যে জানলার পাল্লাটা দুলছিল তার একটা ফুটো দিয়ে একটা সূর্যের আলোর রশ্মির ফলা এবার সরাসরি গিয়ে পড়েছে ছবিটার মধ্যের ভদ্রমহিলার মুখের উপর। যিনি ছবিটা এঁকেছিলেন আশ্চর্য দক্ষ শিল্পী ছিলেন। এত ঝুল ধুলোর মধ্যেও কি প্রাণবন্ত লাগছে মুখটা, চোখ ফেরানো যাচ্ছে না। ভীষণ করুণ মুখটা, এক দৃষ্টে চেয়ে থাকলে মনে হচ্ছে কিছু যেন বলতে চাইছে ওই মুখটা। ছবিটাকে ছেড়ে এবার অন্যান্য ঘরগুলো দেখতে পা বাড়ালো দেবরাজ। বসার ঘরটার একদিক দিয়ে একটা সিঁড়ি উঠে গিয়েছে দোতলায়, তার পাশে একটা ঘর। ঘরটাতে ঢুকতে গিয়েই মুখে মাকড়সার ঝুল ভর্তি হয়ে গেল দেবরাজের। ঘরটাকে দেখে মনে হলো রান্নাঘর। ভেতরে আর ঢুকল না দেবরাজ, উল্টো দিকের ঘরগুলো দেখতে এগিয়ে গেল। সেখানে পাশাপাশি দুটো দরজা, একটায় তালা দেওয়া, অন্যটা খোলা। খোলা দরজাটা আস্তে করে ঠেলে ভেতরে ঢুকল। ঘরটা খুব একটা বড় নয়, একটা দুজনের বসার কাউচ, একটা কাঁচের পাল্লা খোলা আলমারি আর একটা টেবিল। টেবিলের ওপর একটা পুরনো দিনের দম দেওয়া গ্রামোফোন রেকর্ড প্লেয়ার। কাঁচের আলমারির মধ্যে রয়েছে অনেক দিনের পুরনো বেশ কিছু গ্রামোফোন রেকর্ড। দেবরাজের আবার মনে পড়ে গেল একটু আগে চায়ের দোকানে শোনা কথাগুলো। চোর ডাকাতেও কোনো দিন ভেতরে ঢোকেনি। শুনেছি ভেতরকার জিনিস যেমন সব তেমনই আছে, একটা উই পর্যন্ত কাটেনি। কথাটা মনে হচ্ছে অক্ষরে অক্ষরে সত্যি। সেদিন নিলয় প্রেস কনফারেন্সে বলেছিল মায়া ভিলার মধ্যে ওয়েস্টার্ন মিউজিক বাজে। চায়ের দোকানের লোকগুলো বলেছিল ইংরেজি গান শোনা যায়। সেটা কি এই গ্রামোফোন থেকেই বাজে? লোকে কোনো দিন জানার চেষ্টা করেনি। লোকের সত্যি আশ্চর্য এক ভীতি আছে এই বাড়িটাকে নিয়ে। সেটা আসার সময় চায়ের দোকানটাতেই বুঝেছে।
তবে এটা নিয়ে এই সপ্তাহের জন্য শেষ আর্টিকেলটা লিখতে গেলে, বাড়িটা সম্পর্কে খুঁটিয়ে বর্ণনা দিতে গেলে নিজেকেও সব কিছু খুঁটিয়ে দেখতে হবে, বুঝতে হবে কেন বছরের পর বছর ধরে এই বাড়িটার ভেতর সব কিছু একই রকম আছে। জানতে হবে কি এর আসল রহস্যময় ইতিহাস। সন্দেহ নেই, একবার সিনেমার শুটিং আরম্ভ হয়ে গেলে ভেতরের সাজানো জিনিসগুলো সব লণ্ডভণ্ড হয়ে যাবে। এই কৌতূহল নিয়েই পাল্লা খোলা আলমারিটার ভেতর থেকে কয়েকটা রেকর্ড বার করে আলগোছে দেখল দেবরাজ। সব ইংরেজি গানের রেকর্ড। জর্জ ফ্রম্বি, গ্লেন মিলার, অ্যান্ড্রুজ সিস্টার, গ্রেসি ফিল্ডস, এইসব শিল্পীর নামই শোনেনি দেবরাজ। দম দিলে কি এখনো গ্রামোফোনটা বাজবে? একটা কৌতূহল হলো দেবরাজের। গ্লেন মিলারের একটা রেকর্ডের খাপ থেকে রেকর্ডটা বার করতে গিয়ে একটা পুরনো ছবি বেরিয়ে মাটিতে পড়ল। ছবিটা তুলে দেখতে গিয়ে অসম্ভব চমকে উঠল দেবরাজ। না, চিনতে একটুও ভুল হচ্ছে না, এই ছবিটা মায়ার। সেই চোখ, যে চোখকে এখনো রাত্রিবেলায় পাশ বালিশ আঁকড়িয়ে শুয়ে চোখ বন্ধ করে দেখতে পায়। এই প্রথম দেবরাজের বিশ্বাস হলো এখানে কিছু একটা প্যারানর্মাল রহস্য আছে। এই রহস্য জানতে গেলে চাই সাহস। ছবিটা পকেটে রেখে দেবরাজ খাপ থেকে বের করা রেকর্ডটা গ্রামোফোনটার টার্ন টেবিলের ওপর রেখে দম দেওয়ার হাতলটা অল্প অল্প করে ঘোরাতে লাগলো। তারপর আর্মটা রেকর্ডের ওপর বসালো। গ্রামোফোনটা কিন্তু চলল না। এমন সময় ঠিক মাথার উপর দোতলায় একটা পায়ে চলার আওয়াজ পেয়ে আবার চমকে উঠল। এই বাড়িতে এখন কে আছে? কোনো মানুষ না আত্মা? ঘরটার থেকে বেরিয়ে এক বোধহীন আকর্ষণে সিঁড়ির দিকে এগিয়ে গেল দেবরাজ। সুধন্য চৌধুরী বেরিয়েছিলেন ব্যাংকের কাজে। বাড়ির একতলায় এই সপ্তাহের অফিসে ফিরতেই দেখলেন রিঙ্কির মুখটা খুব উদ্বিগ্ন। ফ্যানটা ফুল স্পিড করে চেয়ারে বসতে বসতে মেয়েকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তোমাকে সকাল থেকে দেবরাজ কোনো ফোন, হোয়াটসঅ্যাপ বা SMS করেছে বাবা? সুধন্যবাবু মাথা নাড়লেন। না, কালকে তো বলে গেল ও সকাল সকাল বেরিয়ে ওই মায়াভিলায় যাবে, ফিরতে দেরি হবে। তবে যত রাত্রেই হোক বলেছে একবার এই অফিসে এসে সব বলে যাবে। এখন তো মোটে বেলা 1:30। রিঙ্কি মাথা ঝাঁকালো। তা নয় বাবা, আমি অনেকক্ষণ থেকে দেবরাজকে মোবাইলে চেষ্টা করে যাচ্ছি, কিছুতেই পাচ্ছি না। ওর পিজি রুমমেটকেও ফোন করেছিলাম, ছেলেটা বলল দেবরাজ সকাল 8টা নাগাদ বাইক নিয়ে বেরিয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপে দেখছি ওকে শেষ দেখা গিয়েছে 10:53-তে। সুধন্যবাবু নিজের মোবাইল থেকে দেবরাজকে একটা ফোন করলেন। কিছুক্ষণ কিক কিক করে আওয়াজ হওয়ার পর ও প্রান্ত থেকে একটা গলা পেলেন, দ্য সাবস্ক্রাইবার ইজ নট রিচেবল। অল্প নিশ্চিন্ত লাগলো সুধন্যবাবুর মুখটা। কি হলো বাবা? নট রিচেবল বলছে, সুইচড অফ নয়। তো দেখ, দেবরাজ নিজের বাইকে গিয়েছে, সুতরাং মোবাইলটা পকেট মার হওয়ার চান্স নেই। ঈশ্বর না করুন, পথে যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো, দেবরাজের ব্যাগে এমার্জেন্সি নম্বর হিসেবে আমার মোবাইল নম্বরটা আছে। সবচেয়ে বড় কথা, মোবাইলটা সুইচ অফ বলছে না, নট রিচেবল বলছে। দুটোর মধ্যে একটা টেকনিক্যাল তফাৎ আছে।
মোবাইলটা নিয়ারেস্ট টাওয়ারে রেজিস্টার্ড আছে, কিন্তু সিগন্যাল স্ট্রেংথ নেই। চিন্তা করিস না, ওই মায়া ভিলাটা হয়তো এমন জায়গায় যেটা নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে। রিঙ্কি একটু ছটফট করে উঠল। সেটাই তো চিন্তার কথা বাবা, তাই ওকে বারবার ফোন করার চেষ্টা করছি। জায়গাটা গন্ডগোলের বাবা। দেবরাজকে ফোনে ধরতে পারলে বলতাম, দরকার নেই, ফিরে আয়। জানোই তো ও কীরকম কাজ পাগল ছেলে, একে ভয় ডর কিছু নেই, তার উপর একবার কাজে নেমে পড়লে ওর কিচ্ছু খেয়াল থাকে না। সুধন্যবাবু ভুরু কোচকালেন। গন্ডগোলের জায়গা মানে? আমরা তো শুনেছিলাম ভূতের বাড়ি। তুই তো জানিস এসব আমি বিশ্বাস করি না। আর অন্য কিছু গন্ডগোল আছে নাকি? রিঙ্কি জানে বাবা বিজ্ঞান মনস্ক, ভূত প্রেত অলৌকিক এসব একদম বিশ্বাস করে না। কিন্তু কেউ বিশ্বাস করে না বলেই যে তার অস্তিত্ব নেই এরকমও তো নয়। তাছাড়া আজ যে খবরগুলো জোগাড় করতে পেরেছে সেটাও ফেলে দেওয়ার মতো নয়। একটু দম নিয়ে সুধন্যবাবুকে বুঝিয়ে বলার চেষ্টা শুরু করল। আমি একেবারে পাক্কা কিছু খবর পেয়েছি বাবা। খবরটা পাওয়ার পর থেকে দেবরাজের জন্য খুব অস্বস্তি আর চিন্তা হচ্ছে। কি খবর শুনি? তোমার মনে আছে দেবরাজ সেদিন ঈশা সেনের কথা বলেছিল, প্রেস কনফারেন্সে গিয়েছিল? মনে আছে। মেয়েটার লেখার হাতটা বেশ ভালো, মন গড়া লেখে না, পড়াশোনা করে লেখে। আগে কথাটা শোনো বাবা। আমার খবরটা বিদিশার কাছে শোনা। বিদিশা ঈশার সঙ্গে একই নিউজ ডেস্কে কাজ করে। বিদিশা মানে তোর কলেজের সেই বন্ধু? হ্যাঁ, একটা কৌতূহল নিয়ে বিদিশাকে ট্যাপ করেছিলাম, মনে আছে? দেবরাজ বলেছিল মায়াভিলা নিয়ে ঈশার এক রিপোর্ট গত শুক্রবার বেরোনোর কথা ছিল, কিন্তু দেখা গেল 4টে সাদামাটা লাইন আর একটা ছবি ছাড়া ঈশার রিপোর্টে আর কিছুই বেরোয়নি। আমার মনে হয়েছিল দেবরাজ যাই বুঝে আসুক, আসল ঘটনাটায় কোনো সারবত্তা নেই। আমিও চাই না আমাদের এই সপ্তাহের লাস্ট এডিশনে কোনো ভুলভাল খবর বেরোক। কিন্তু বিদিশার কাছ থেকে যা জানতে পারলাম তা মারাত্মক। সুধন্যবাবু এবার নড়ে চড়ে বসলেন। কি? তুমি তো জানতেই মায়াভিলার গল্পটা লিখতে শুরু করেছিলেন অসীম ব্যানার্জি। তারপরে উনি উন্মাদ হয়ে এখন মানসিক হাসপাতালে ভর্তি আছেন। উন্মাদ হওয়ার কারণটার সঙ্গে নাকি ওই মায়াভিলাকে নিয়ে লিখতে যাওয়ার সম্পর্ক আছে। আমি খোঁজ নিয়ে জেনেছি উনি বেলেঘাটা লেকের কাছে নিবেদিতা মানসিক আরোগ্য নিকেতনে ডক্টর প্রসূন গোস্বামীর আন্ডারে ভর্তি আছেন। কিন্তু এর পরের ব্যাপারটা বোধহয় তোমার জানা নেই। মনে আছে তুমি সেদিন দেবরাজকে জিজ্ঞেস করেছিলে সত্যি ঘটনাটা অবলম্বনে গল্পটা শেষ পর্যন্ত কে লিখেছে? দেবরাজ বলেছিল সিনেমাটা ডাইরেক্টর নিলয়। কিন্তু গল্পটা অসীম ব্যানার্জির পর আরেকজনকে দিয়ে সৈকত সান্যাল লেখানোর চেষ্টা করেছিলেন। তার নাম রমেন পোদ্দার। এটা ঈশা সেন বার করেছে। রহস্যটা হচ্ছে এই রমেন পোদ্দার এখন নিখোঁজ। নিখোঁজ? কবে থেকে? সেটা শুনে দেবরাজের জন্য আমার চিন্তাটা আরও বেড়ে গিয়েছে। রমেন পোদ্দার সৈকত সান্যালের প্রোডাকশন ম্যানেজার শ্যামল বড়ুয়ার সঙ্গে মায়াভিলায় গিয়েছিলেন গল্পের অনুভূতিটা পেতে। সেদিন খুব বৃষ্টি বাদলা ছিল। রমেন পোদ্দার নাকি খুব সাহসী মানুষ। যখন বৃষ্টি বেড়ে সন্ধে রাত্রির দিকে গড়াচ্ছিল, শ্যামল বড়ুয়া আর ওই জায়গাটায় থাকতে চায়নি, কিন্তু রমেন পোদ্দার জোর করে থেকে গিয়েছিলেন। ইনফ্যাক্ট সেই রাত্রির পর থেকেই নাকি রমেন বড়ুয়ার কোনো খোঁজ নেই, মোবাইলেও পাওয়া যাচ্ছে না।
সুধন্যবাবু চোখটা বন্ধ করে নিজের মনে চিন্তা করে নিচু গলায় বলতে থাকলেন, স্ট্রেঞ্জ, একটা জ্বলজ্যান্ত লোক নিখোঁজ হয়ে গেল। বড় খবর। এটা তো তাহলে সিনেমার প্রোপাগান্ডা নয়। সৈকত সান্যাল তাহলে সেদিন বলতো, কিন্তু সৈকত সান্যাল এটা নিয়ে কিছু বলছে না কেন? তারপর চোখটা খুলে একটু ঝুঁকে রিঙ্কিকে জিজ্ঞেস করলেন, তোর বিদিশা খবরটা ঠিকঠাক দিয়েছে তো? 100% বাবা। বিদিশার সঙ্গে সেই কলেজ থেকে আমার একদম অন্যরকম রিলেশন। ইনফ্যাক্ট ঈশা সেন খোঁজ খবর করার জন্য শ্যামল বড়ুয়াকে ওদের অফিসে ডেকেছিল। ওরা যখন কথা বলছিল তখন কিছুটা সময় বিদিশা পাশেই ছিল, নিজের কানে শুনেছে। কি ভৌতিক রহস্য জানি না বাবা, কিন্তু দেবরাজের জন্য ভয়টা হচ্ছেই। দাঁড়া, একবার কুশলকে ফোন করে দেখি, যদি টাওয়ারের লোকেশনটা পাওয়া যায়। লালবাজারে ইন্সপেক্টর কুশল মিত্র সুধন্যবাবুর বন্ধুর ছেলে। সুধন্যবাবুকে বেশ শ্রদ্ধাও করে, ছোটখাটো দরকারে সাহায্যও করে। কিন্তু কুশল মিত্রকে মোবাইলে ফোন করতেই কুশল চাপা গলায় বলল, ডিআইজির সঙ্গে একটা তদন্তে আছি কাকু, ফ্রি হলেই আপনাকে রিং ব্যাক করছি। আর কোনো কথা বলার সুযোগ না পেয়ে ফোনটা ছেড়ে একটা লম্বা শ্বাস ছেড়ে সুধন্যবাবু বললেন, অনেক হিসেব মিলে যাচ্ছে, আবার কিছু হিসেব মিলছে না। কি বাবা? এক, ঈশা সেনের রিপোর্টটা কেন সেদিন 4 লাইনের বেশি হয়নি? তার কারণ হয়তো ঈশা সেন নিজে ব্যাপারটা নিয়ে পাকা সাংবাদিকের মতো আরও খোঁজ খবর করবে। নিশ্চয়ই নিজেও মায়াবিলায় গিয়ে নিজের চোখে সব দেখে খোঁজ খবর করে আসবে, তারপর লিখবে। পেজ 3 জন্য নয়, পেজ 1 জন্য রিপোর্টটা লিখবে। 2, সৈকত সান্যাল কেন রমেন পোদ্দারের অন্তর্ধানের ব্যাপারটা ইচ্ছে করে ধামাচাপা দিয়ে রেখেছেন? অন্তর্ধানের ব্যাপারটাও হয়তো কাকতালীয়, কিন্তু কেউ কেউ এর মধ্যে সম্পর্ক খুঁজে বার করার চেষ্টা করতে পারে, বিশেষ করে অসীম ব্যানার্জির কেসটার মতো। সিনেমার অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরাও মানুষ, তাদেরও মনে ভয় কুসংস্কার আছে। এসব শুনে তারা কেউ কেউ এই কাজটা আর নাও করতে চাইতে পারে। তুমি তাহলে এখনো বিশ্বাস করছো না যে ব্যাপারটা প্যারানর্মাল? সুধন্যবাবু আবার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, জ্যামিতিতে একটা খুব ফান্ডামেন্টাল থিওরি আছে। একটা রেখা যদি 3টে বিন্দুকে ছুঁয়ে যেতে পারে তাহলে সেটা সরল রেখা হবেই। অসীম ব্যানার্জি, রমেন পোদ্দারের পর আরও যদি একই রকম ঘটনার রেখা আরেকজনকে ছুঁতে পারে, তাহলে আমি বিশ্বাস করব যে তুই যেটা ভাবছিস সেটা সত্যি। আর তোমার কোন হিসাব মিলছে না? সুধন্যবাবু ঠিক পরিষ্কার করে ভাঙলেন না। সেটা আর একটু স্পষ্ট হওয়া দরকার। আরেকটু দেখি। 4টের মধ্যে দেবরাজের কোনো ফোন না পেলে আমাকে যেতে হবে মায়াভিলায়। রিঙ্কি একটু ভয় পাওয়া গলায় বলল, তুমি রাত্রে গিয়ে পৌঁছবে ওই জায়গাটায়? কোনো উপায় নেই। আফটার অল দেবরাজ অফিসিয়াল কাজে গিয়েছে, সম্পাদক হিসেবে আমার একটা দায়িত্ব আছে। আর তুইও থাকবি আমার সঙ্গে, ড্রাইভারও থাকবে। কিন্তু তাহলে আমরা 2 ঘন্টাই বা দেরি করছি কেন? এখনই রওনা দিয়ে দিই। মাঝপথে দেবরাজের ফোন পেয়ে গেলে না হয় ফিরে আসবো। দুজনের আসার কথা আছে, অনেক আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছেন।
একটু আগেও ফোন করে রিকনফার্ম করলেন। এখন আর লাস্ট মোমেন্টে ক্যান্সেল করা খুব খারাপ দেখায়। এইটুকু সময় অপেক্ষা করতেই হবে। আচ্ছা বাবা, শ্যামল বড়ুয়াকেও সঙ্গে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলে হয় না? তুমি যদি সৈকত সান্যালকে বলো। যদিও দেবরাজ হোয়াটসঅ্যাপে সব ইনফরমেশন আমাকে দিয়ে গিয়েছে, কিন্তু শ্যামল বড়ুয়া হয়তো আরও কিছু জানে। সৈকত সান্যাল যখন এ ব্যাপারে আমাকে কিছু বলেনি, এই অনুরোধটা আমি করতে পারবো না। শ্যামল বড়ুয়াকে সরাসরি রিকোয়েস্ট করে দেখব। দেবরাজ ওর প্যাডে শ্যামল বড়ুয়ার নম্বরটা লিখে গিয়েছে। লাভ নেই, আমরা বড় কাগজ নই। ঈশা বিদিশারা রিকোয়েস্ট করলে হয়তো ও যেত, কিন্তু আমরা করলে যাবে না। বিশেষত এখনই হুট করে যদি যেতে বলি। একটা বরং কাজ করতে পারিস, ডক্টর প্রসূন গোস্বামীর সঙ্গে কথা বলে দেখ, অসীম ব্যানার্জির সম্পর্কে যদি কিছু জানতে পারিস। ফোনে হবে না, বেলেঘাটা তো কাছেই। হাতে ঘন্টা দুয়েক যেটুকু সময় আছে, চট করে একবার ওখানে ঘুরে খোঁজ খবর করে আসতে পারিস, হয়তো কাজে লাগবে। দোতলা থেকে পায়ের আওয়াজটা থেমে গিয়েছে। তার বদলে একটা অদ্ভুত পাখির ডাক আসছে ওপর থেকে। ডাকটা অনেকটা ঘুঘুর ডাকের মতো। মায়াভিলে আসার পর থেকে এই প্রথম কোনো প্রাণীর ডাক শুনল দেবরাজ। আশ্চর্য নিঝুম জায়গাটা, বাইরে একটা পাতা নড়ার আওয়াজও নেই। দেবরাজ আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতে থাকল। সিঁড়িটা অন্ধকার। দোতলার সিঁড়ির আধখোলা দরজা থেকে হালকা একটা আলোর আভাসে চোখটা সইয়ে নিল দেবরাজ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিজের জুতোর আওয়াজ শুনতেই গা ছমছম করতে লাগলো। অর্ধেকটা সিঁড়ি উঠতেই পাখির ডাকটা বন্ধ হয়ে গেল। আবার সেই অদ্ভুত নিস্তব্ধতাটা ফিরে এলো। তার মধ্যে নিচের থেকে একটা আওয়াজ পেল, খানিকটা কাগজ দুমড়ে মচকানোর আওয়াজ। চোখটা ফেরাতে বুকের ভেতরটা হিম হয়ে গেল। শেষ হল শ্রী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ভৌতিক গল্প মায়াভিলার দ্বিতীয় পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।